আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। বৈরী আবহাওয়ার কারণে বন্ধ করে দেওয়া হলো বরিশাল নদী বন্দর থেকে 22টি নৌরুটে লঞ্চ চলাচল। বন্ধ করা হয়েছে রাজবাড়ী, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথের ফেরি ও লঞ্চ চলাচল। একই সাথে বন্ধ রয়েছে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটের ফেরি ও লঞ্চ চলাচল। আবহাওয়া অফিসের পক্ষ থেকে দেশের সকল নদী বন্দরগুলোকে নৌ হুঁশিয়ারির সংকেত দেখাতে বলা হয়। এর মধ্যে দেশের 11টি অঞ্চলের নদী বন্দরে 2 নম্বর নৌ হুঁশিয়ারি এবং বাকি অঞ্চলগুলোর নদী বন্দরে 1 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আজ দেশজুড়েই ছিল কালো মেঘের আনাগোনা, সাথে দমকা বাতাস, কোথাও কোথাও হয়েছে বৃষ্টিপাতও। এদিকে বৈরী আবহাওয়াকে কেন্দ্র করে পদ্মা ও যমুনা নদীতে উত্তাল ঢেউ শুরু হয়, আর এতে করে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌপথে লঞ্চ পারাপার বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। দুর্ঘটনা এড়াতে সকাল 9টা থেকে লঞ্চ পারাপার বন্ধ রাখা হয় বলে জানান অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। আবহাওয়া অনুকূলে আসলে লঞ্চ পারাপার শুরু হবে আবারও। পাটুরিয়া, দৌলতদিয়া ফেরি পারাপারও হবে আরও স্বাভাবিক। অপরদিকে বৈরী আবহাওয়ার কারণে শিমুলিয়া কাঁঠালবাড়ির নৌ রুটেও বন্ধ করা হয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল। পদ্মায় উত্তাল ঢেউ থাকায় 2-3টি ফেরি চলছিল কোনো রকম, বাকি ফেরিও রাখা হয়েছে বন্ধ। এতে উভয় পাড়ে আটকা পড়েছে যাত্রী এবং যানবাহন। তাই দুর্ঘটনা এড়াতে বেলা 11টার দিকে এ রুটের সকল লঞ্চ ও স্পিডবোট বন্ধ করে দেয় BIWTA কর্তৃপক্ষ। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীণ 22টি রুটের সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে BIWTA কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকার কথা। বরিশাল নদী বন্দরে 2 নম্বর সতর্ক সংকেত থাকায় সকাল 8:30 থেকে অভ্যন্তরীণ 22টি রুটে লঞ্চ চলাচল রয়েছে বন্ধ। বৈরী আবহাওয়াকে কেন্দ্র করে সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। কেটে যাক আবহাওয়ার বিরূপ প্রভাব, স্বাভাবিক হোক জনজীবন। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। BIWTA চলমান উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে গাবতলী ব্রিজের নিচ থেকে দিয়াবাড়ি মোড় পর্যন্ত খালি জায়গায় অবৈধভাবে ট্রাক, ড্রাম ট্রাক, ইটের স্তূপ ও বিভিন্ন মাল জব্দ করে 21,40,000 টাকা নিলামে বিক্রি করলেন ভ্রাম্যমাণ আদালত। উচ্ছেদ অভিযান শেষে বৃক্ষরোপণ করেন BIWTA যুগ্ম পরিচালক আরিফ উদ্দিন। আরও জানাচ্ছেন মুসামিয়া। রাজধানীর গাবতলী থেকে দিয়াবাড়ি এলাকায় তুরাগ নদীর তীর ঘেঁষে অসংখ্য অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করে আসছিল BIWTA। নদীর কুল ঘেঁষে স্থাপনা উচ্ছেদ করায় খালি জায়গা আবারও অবৈধভাবে বালু, কাঠ, ড্রাম ট্রাক, ড্রেজার সহ অসংখ্য মালামাল রাখায় সেগুলোকে সকালে BIWTA-র ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল জব্দ করে 21,40,000 টাকা নিলামে বিক্রয় করেন। ভ্রাম্যমাণ আদালতের এ উচ্ছেদ অভিযানে সন্তোষ জানিয়েছেন সর্বস্তরের জনতা। BIWTA নদী রক্ষার জন্য যে উদ্যোগ নিচ্ছে সেই উদ্যোগ খুবই ভালো উদ্যোগ। এলাকার জন্য, সবার জন্য ভালো, পরিবেশের জন্য পরিবেশ পরিচ্ছন্ন হইব। প্রধানমন্ত্রীর নির্দেশে BIWTA যে এই যে উচ্ছেদ করে এইখানে বৃক্ষরোপণ কর্মসূচি করছে, এতে তুরাগ নদীর যে পূর্বের সৌন্দর্য রূপ ছিল সেটা আবার ধীরে ধীরে ফিরে আসতেছে। নদীর নাব্যতা ফিরিয়ে আনা ও অবৈধ সকল স্থাপনা সরিয়ে নদীর প্রাণ ফিরিয়ে আনতে এ অভিযান চলমান থাকবে বললেন এ কর্মকর্তা। নদীকে তার সুস্থ যে পরিবেশ সেটি ফিরিয়ে দেওয়া, নদীর নাব্যতা রক্ষা। আমরা মনে করি নদীকে শুধুমাত্র দখলমুক্ত করেই আমাদের কাজ শেষ নয়, আমাদের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। এরই অংশ হিসাবে আপনারা দেখেছেন আমরা এই ওয়াকওয়ে বরাবর বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। দিনব্যাপী আমাদের এই কর্মসূচি চলবে, আমাদের এই কার্যক্রম চলমান থাকবে এবং স্থানীয় জনগণের সহায়তায় আমরা আমাদের এই কার্যক্রম চালিয়ে যাবো ইনশাআল্লাহ। রাজধানীর ফুসফুস হলো এর চারপাশের এ সকল নদী, তাই এ নদী রক্ষা করলে সৌন্দর্য বৃদ্ধি পাবে মহানগরীর। সুস্থ ও সুন্দর মহানগরী পাবো আমরা। মুসামিয়া, আনন্দ টিভি, ঢাকা। রেল সেতুতে লোহার পরিবর্তে বাঁশের ঘটনার পর এবার রেললাইনে পাথরের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে ইটের খোয়া। এই ঘটনা ময়মনসিংহের। পাথরের পরিবর্তে ইট ব্যবহার করায় কর্তৃপক্ষের স্বচ্ছতাকে সচেতন মহল করেছেন প্রশ্নবিদ্ধ। এতে জনমনে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে কর্তৃপক্ষ বলেছে যথাযথ টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমেই রেলপথে ইটের টুকরো ব্যবহার করা হচ্ছে। ময়মনসিংহ থেকে হামিমুর রহমানের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ রেল স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে কেওয়াটখালী লোকোশেড পর্যন্ত রেল লাইনে পাথরের পরিবর্তে ইটের টুকরো দিয়ে তা ঢেকে দেওয়া হয়েছে বালু দিয়ে। এভাবে পাথরের পরিবর্তে ইট ব্যবহার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রেল কর্তৃপক্ষের উপর বয়ে যাচ্ছে সমালোচনার ঝড়।
এ নিয়ে স্থানীয়দের মনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ইট দেওয়ার কারণে হয়তো ডাইভা যাইবে, আর যে কোনো মুহূর্তে ট্রেনের দুর্ঘটনা ঘটতে পারে। ইট বালু তো মনে করেন যে একটা খুব বেশি একটা কার্যকরী করতো না, তাই না? অ্যাক্সিডেন্টের সমস্যা থাকে আরো বেশি। আগে দেওয়া হয়তো পাথর, এখন দেওয়া হইতেছে নতুন করে ইটের সুকরি। আগে ট্রেনের চাকা পরে যাইতো পাথর দেওয়াতে, আর এখন আমরা ইটের সুকরি দেওয়া হইতেছে আর বেশি করে চাকা পড়বে। পাথরের পরিবর্তে ইট ব্যবহার করায় কর্তৃপক্ষের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন সুশীল সমাজ। এটিকে তারা লোপাট হিসেবেই দেখছেন। এই প্রথম দেখলাম যে বাংলাদেশের রেল লাইনে পাথরের পরিবর্তে ইটের ব্যবহার। এই ইটের ব্যবহারের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের এবং বাংলাদেশ সরকারের একটি অর্থ অপচয়ের চেষ্টা করা হয়েছে। এখানে কোনো ধরনের কোনো টেন্ডার আমরা এই পর্যন্ত দেখতে পাই না। কারা কত টাকার কাজ করছে সেটি সুস্পষ্ট নয়। এ বিষয়ে জানতে চাইলে রেলে প্রকৌশলী বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী অনিয়মের অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, আমাদের এখানে ম্যাক্সিমাম কাঠের স্লিপার এবং একটু খুব নিচু হয়েছিল। এই নিচু হয়ে যাওয়ার কারণে আমাদের পানি জমে থাকতো এবং কাঠগুলো পচে যাওয়ার অবস্থা হয়েছিল। এই কারণে এই লাইনটা যাতে একটু উপরে উঠালে পানি জমবে না, এই কারণে আমরা উপরে উঠানোর জন্য বেসমেন্ট করার জন্য আমরা দিচ্ছি খোয়া, এবং এটা বেস করার জন্য যাতে লিফটিং করা যায়। পরবর্তীতে যে খোয়াটা প্রয়োজন আমরা অলরেডি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সরকারি বরাদ্দ সবসময় জনবান্ধব হয়ে থাকে, আর জনগণের জন্য যে কোনো বরাদ্দেরই যথাযথ ব্যবহার এবং সুষ্ঠু বন্টন নিশ্চিত করা না গেলে উন্নয়নের ধারাভাবে ক্ষতিগ্রস্ত। তাই পাথরের পরিবর্তে ইটের এই ঘটনা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি সচেতন নাগরিকদের। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। দিবসটি উপলক্ষে নানা আয়োজনে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পালিত হয় 14তম ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস। সকাল থেকেই ছোট বড় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে এবং কালো ব্যাজ ধারণ, শোক র্যালি, শহীদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিনটি পালন করেন ফুলবাড়ীর সর্বস্তরের জনগণ। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনানীতলা ইউনিয়নের চর গোপালপুর গ্রামে নিজ ঘর থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করেছে মাদারগঞ্জ থানা পুলিশ। এই ঘটনায় নিহতের স্বামী হারুনুর রশিদ পলাশকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়। মাদারগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম জানান, হারুনুর রশিদ পলাশের স্ত্রী মুসলিম আক্তার শিক্ষা ও তার ছেলে তৌফিকুল ইসলাম তৌকিরের লাশ নিজ বসত ঘর থেকে পড়ে থাকতে দেখে পরিবারের অন্য সদস্যরা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। নগরবাসীর ঘাড়ে নতুন করে কর সংযোজন না করে খুলনা সিটি কর্পোরেশন চলতি 2020-21 অর্থ বছরের জন্য 504,31,22,000 টাকার বাজেট ঘোষণা করেছে। কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক বুধবার দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এই বাজেট ঘোষণা করেন। এ সময় সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, কেসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারীরা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আজ 26শে আগস্ট দিনাজপুরে ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস। 2006 সালের এই দিনে উন্মুক্ত পদ্ধতিতে ফুলবাড়ী কয়লা খনি না করার দাবিতে তুমুল বিক্ষোভ শুরু হয়। ঘেরাও করা হয় এশিয়া এনার্জির ফুলবাড়ী অফিস। এ সময় তৎকালীন বিডিআর ও পুলিশের গুলিতে কলেজ ছাত্র তরিকুল, আমিন ও সালিকিন নামের 3 যুবক প্রাণ হারান। আহত হন প্রায় 2 শতাধিক নারী পুরুষ। পঙ্গুত্ব বরণ করেন অনেকেই। দিনাজপুর থেকে হারুনুর রশিদের ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। 2006 সালের 26 আগস্ট উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিল, জাতীয় সম্পদ রক্ষা এবং বিদেশি কোম্পানি এশিয়া এনার্জিকে ফুলবাড়ী থেকে প্রত্যাহারের দাবিতে সকাল থেকে ফুলবাড়ী ঢাকা মোড়ে ফুলবাড়ী, বিরামপুর, নবাবগঞ্জ ও পার্বতীপুর উপজেলার হাজার হাজার মানুষ জমায়েত হতে থাকে। দুপুর 2টার দিকে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ও ফুলবাড়ী রক্ষা কমিটির নেতৃত্বে বিশাল প্রতিবাদ মিছিল নিমতলা মোড়ের দিকে এগুতে থাকলে প্রথমে পুলিশ বাধা প্রদান করে। পুলিশের বাধা পেরিয়ে বিশাল মিছিলটি রূপ নেয় বিক্ষোভে। পুলিশ বিডিআরের ব্যারিকেড ভেঙে বিক্ষোভ মিছিলটি এগুতে থাকলে আন্দোলনকারীদের ওপর টিয়ারশেল, রাবার বুলেট ও নির্বিচারে মুহুর্মুহু গুলি বর্ষণ করা হয়। বিডিআরের গুলিতে এ সময় নিহত হয় আলামিন, সালেকিন ও তরিকুল। ঘটনার 14 বছর অতিবাহিত হয়ে গেলেও এখনো পর্যন্ত সেই 6 দফা চুক্তি পুরোপুরি বাস্তবায়িত হয়নি। অপরদিকে ফুলবাড়ীতে কয়লা খনি বাস্তবায়নের চক্রান্ত পুনরায় করা হলে স্থানীয়রা তার জবাব দিতে সবসময় রয়েছে প্রস্তুত। এশিয়া এনার্জিকে বাংলাদেশ থেকে হটিয়ে দেওয়া এবং এশিয়া এনার্জিকে বাংলাদেশের কোনো জায়গায় উন্মুক্ত পদ্ধতির কয়লা খনি হবে না তার নিশ্চয়তা সৃষ্টি করার লক্ষ্যে আমরা সরকারকে দাবি জানিয়েছিলাম।
জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা ফুলবাড়িবাসীর পক্ষ থেকে আবেদন জানাই, ফুলবাড়িতে যেন আর জীবনে কোনোদিন কয়লা খনি না হয়। ফুলবাড়ি আন্দোলনের অন্যতম নেতা পৌর মেয়র মুর্তজা সরকারকে প্রধান আসামি করে ১৯ জনের নামে মিথ্যা মামলা প্রত্যাহার সহ সেদিন আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর অতর্কিত হামলা কার হুকুমে হয়েছিল তা সুষ্ঠু তদন্ত করে জনগণের সামনে তুলে ধরার দাবি জানান এই পৌর মেয়র। ফুলবাড়ির মানুষ এখনো ঘুমায় আছে এবং শান্ত আছে। যদি ফুলবাড়িকে নিয়ে আবার চক্রান্ত করা হয়, ফুলবাড়ির মানুষ রক্ত দিয়ে ফুলবাড়িকে রক্ষা করবে। ঘটনা ১৪ বছর পার হয়ে গেলেও গণবান্ধব সরকারের পক্ষ থেকে সেই ৬ দফা চুক্তির পুরোপুরি বাস্তবায়ন চান দিনাজপুরের ফুলবাড়িবাসী। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। কুষ্টিয়ার দৌলতপুরের বাগোয়ান কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম সন্ত্রাসী হামলায় শিকার হয়েছেন। তিনি তার নিজ বাসভবন থেকে ডাংমংলা বাজারের উদ্দেশ্যে রওনা হলে পথের মধ্যে জিয়াউর রহমান টিটু ও মিজানুর রহমান মিঠু নেতৃত্বে একদল সন্ত্রাসী তার উপরেই হামলা চালায়। সন্ত্রাসীদের বিচারের দাবি করেছে হামলার শিকার পরিবারটির সদস্যগণ। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে www.facebook.com/anandotv পেজে যুক্ত হন। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।